হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই টিউটোরিয়ালটিতে। গতদিন যে টিউটোরিয়ালটি আমরা নিয়েছিলাম সেটি ট্যাক্স রিটার্নের উপর প্রথম পর্ব ছিল। আজকে আমি আজকের টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের টিউটোরিয়ালটি হবে ট্যাক্স রিটার্নের শেষ টিউটোরিয়াল, একটু সময় বেশি লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন যেখানে আলোচনা শেষ করেছিলাম সেটি ছিল গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24 এবং 25। সেখানে আমরা দেখেছিলাম যে গৃহ সম্পত্তি খাত থেকে তুমি ভাড়া দেওয়া অংশ থেকে যে পরিমাণ টাকা পাবে, যে পরিমাণ অর্থ পাবে, সেই প্রাপ্ত অর্থ অথবা পরমূল্য যেটি বড় সেটি তোমার জন্য অনুমোদিত ভাড়া বলে বিবেচিত হবে। তবে এই অনুমোদিত ভাড়া থেকে তুমি আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী কিছু খরচ মৌকুফ পাবে, অনুমোদিত খরচ আছে, সেই খরচটা তুমি বাদ দিয়ে বাকিটুকু আয় হিসাবে তুমি দেখাতে পারবে। তো আমরা যদি একটু তাকাই, খেয়াল করে দেখব যে অনুমোদিত খরচ দুই ধরনের হতে পারে। নাম্বার 1, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এটি যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দাও তাহলে 25%, এবং বাণিজ্যিক উদ্দেশ্যে যদি ভাড়া দাও তাহলে সেটি হবে 30%। বিষয়টি এরকম যে আমরা খেয়াল করে দেখব যে তুমি যদি ভাড়া পাও হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, বা আমি ধরলাম হচ্ছে 200 টাকা তুমি যদি ভাড়া পাও, তাহলে তোমার খরচ যাই হোক না কেন তার 25% তুমি কি দেখাতে পারবে? আবাসিক উদ্দেশ্যে 25%, অর্থাৎ 50 টাকা তুমি দেখাতে পারবে রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে, ঠিক আছে। এটি যদি আবাসিক উদ্দেশ্যে হয়। আর এটি যদি এরকম হয়, আবাসিক উদ্দেশ্যে না হয়ে যদি এটি হয় তোমার কী উদ্দেশ্যে, যে বাণিজ্যিক উদ্দেশ্যে যদি তুমি ভাড়া দাও, বাণিজ্যিক উদ্দেশ্যটা কীরকম, যে তুমি হোটেল করার জন্য ভাড়া দিয়েছো, রেস্টুরেন্ট করার জন্য ভাড়া দিয়েছো, কিংবা তুমি ভাড়া দিয়েছো হচ্ছে একটি ফার্মেসি করার জন্য কিংবা ডাক্তারের চেম্বার করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে তুমি 30% কী পাবে? ভাড়া মূল্যের অনুমোদিত খরচ হিসেবে দেখাতে পারবে। বিষয়টি এরকম, আমরা যদি এখানে দেখাই যে 200 টাকা আমার কি প্রাপ্ত ভাড়া বা পরমূল্য দুটোর মধ্যে যেটি বড় সেটি আমি নিলাম, তাহলে 30% 3 দুগুণে কত হবে? 6, অর্থাৎ 60 টাকা তুমি দেখাতে পারবে অনুমোদিত খরচ হিসাবে। তো এটা বাদ দেওয়ার পর যেটি থাকবে, অর্থাৎ আমার এখানে 140 টাকা, এই 140 টাকাটা হচ্ছে তোমার আয় হিসাবে আয়কর রিটার্নে দাখিল করব। তো এটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস বুঝিয়ে রাখি, যে বলা আছে প্রাপ্ত ভাড়া অথবা পরমূল্য যেটি বড় সেটি তোমার কি হবে? ভাড়া বলে বিবেচিত হবে। ধরো প্রাপ্ত ভাড়া হচ্ছে তোমার, প্রাপ্ত ভাড়া কত? প্রাপ্ত ভাড়া আমরা ধরে নিচ্ছি যে প্রাপ্ত ভাড়া তোমার 100 টাকা। ওকে, তোমার প্রাপ্ত ভাড়া হলো 100 টাকা। আর সরকার মনে করছে, অর্থাৎ পৌরসভা কর্তৃপক্ষ মনে করছে যে এটার ভাড়া হওয়া উচিত কত? 150 টাকা। তো তুমি আয়কর রিটার্নে যেটিকে তুমি ভাড়া হিসাবে দেখাবে সেটি হলো কত টাকা? এই দুইটার মধ্যে যেটা বড়, অর্থাৎ বড়টাকে তুমি কি আয়কর রিটার্নে ভাড়া হিসাবে দেখাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে ভাড়া মূল্য অথবা পরমূল্য দুইটার মধ্যে যেটি বড় সেটি দেখাবো আয় হিসাবে। এখন বিষয়টা উল্টা হতে পারে কীরকম? ধরো তুমি যে টাকা ভাড়া পেয়েছো সেটি হলো 200 টাকা, আর পৌরমূল্য যেটা দেওয়া আছে সেইটি মনে করো 100 টাকা। তাহলে তুমি যত টাকা ভাড়া পেয়েছো, অর্থাৎ এই যে দুইটার মধ্যে যেটি বড় সেটাকে তুমি কি হিসাবে দেখাতে পারবে? আয় হিসাবে দেখাতে হবে। দ্যাট মিন্স 200 টাকা আয় হিসাবে দেখাতে হবে। প্রশ্ন হলো যে স্যার, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ যেটি আমরা দেখাবো এটা কার উপর ধরবো? এটা আমরা এই 200 টাকার উপর ধরবো, অর্থাৎ দুইটার মধ্যে যেটা অনুমোদিত সেটার উপর আমাকে ধরতে হবে। আশা করছি বিষয়টি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছ। আমি আরেকটা জিনিস এখানে দেখো, স্থায়ী কোনো খরচ থাকতে পারে, অর্থাৎ তুমি যে বাসাটার মালিক সেখানে তোমার কি স্থায়ী খরচের একটা বিষয় থাকতে পারে। যদি স্থায়ী খরচ থাকে সেগুলো কীরকম হতে পারে? স্থায়ী খরচ হতে পারে তুমি এই বিল্ডিংটা, তুমি যে বিল্ডিংয়ে থাকো সেই বিল্ডিংটা তুমি কি করেছো? ঋণ গ্রহণ করে, ঋণের মাধ্যমে তুমি বিল্ডিংটা তৈরি করেছো, বিল্ডিংটা নির্মাণ করেছো। তো ঋণের সুদ দেওয়া লাগতে পারে,
ধরো মাসে 20,000 টাকা। তো তোমার যদি এই বিল্ডিংয়ে 2টা ইউনিট থাকে, একটা ইউনিটে তুমি ভাড়া দিচ্ছ আর একটা ইউনিট নিজে বসবাস করছো, তাহলে শুধুমাত্র ভাড়া দেওয়া অংশের জন্য তুমি খরচ দেখাতে পারবে। অর্থাৎ 10,000 টাকা যদি তুমি ঋণের সুদ দাও, তাহলে 10,000 টাকার অর্ধেক, যেহেতু তোমার 2টা ফ্ল্যাট ছিল, 10,000 টাকার অর্ধেক তুমি অনুমোদিত খরচ হিসেবে দেখাতে পারবে। অনুরূপভাবে সিটি কর্পোরেশনের ট্যাক্স থাকতে পারে, হোল্ডিং ট্যাক্স থাকতে পারে, পৌরসভার ট্যাক্স থাকতে পারে। ওই সমস্ত খরচগুলো কী করতে হবে, যেই কয়টা ইউনিট থাকবে ওই কয়টা ইউনিট দেওয়া ভাগ করে যেই যতগুলি ইউনিট তুমি ভাড়া দিয়েছো ততগুলি ইউনিটের উপর চার্জ করতে হবে। দ্যাট মিনস যদি 2টা ইউনিট থাকে, একটা ইউনিটে তুমি নিজে বসবাস করছো আর একটা ইউনিট ভাড়া দিচ্ছ, তাহলে অর্ধেক তুমি খরচ হিসাবে দেখাবে। কারণ তুমি গৃহসম্পত্তি খাতে শুধুমাত্র ভাড়া দেওয়া অংশ থেকে যা পাবে সেটির উপরে তোমাকে ট্যাক্স দেওয়া লাগছে। ঠিক আছে, আমি আরেকটু সামনে আগাবো। এবার এই যে প্রাপ্ত ভাড়া থেকে আমরা অনুমোদিত খরচ বাদ দিলাম, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ হিসাবে বাদ দিয়েছি, স্থায়ী খরচ বাদ দিয়েছি, এগুলো আমি উদাহরণ দিয়েছি। পৌরকর, ভূমির খাজনা, এই বিষয়গুলোর কথা আমরা বলছি। এগুলি বাদ দেওয়ার পর যা থাকবে সেটি হচ্ছে প্রকৃতপক্ষে তোমার কি গৃহসম্পত্তি খাতে আয় দেখা যাচ্ছে। এটাকে আমরা সি দ্বারা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা আরেকটু আগায় পরবর্তী খাতটা একটু দেখব। পরবর্তী খাতটি হলো কৃষি খাত। কৃষি খাত কি? পরবর্তী খাতটা আমরা যেটা দেখব সেটি হচ্ছে কৃষি খাতে। তো কৃষি খাতে দেখো, এটা বর্ণনা করা আছে ধারা 26 এবং 27-এ দেওয়া আছে। 26 এবং 27। তো কৃষি খাতে আমরা যে সমস্ত আয় করি সেগুলো আমরা নিম্নতভাবে ভাগ করতে পারি। এক হতে পারে তুমি সরাসরি ফসল চাষাবাদ করতে পারো, চাষবাস করছো। ফসলগুলো কীরকম? ধান, পাট, গম, আলু, মরিচ, যাই বলি না কেন, এগুলো হচ্ছে সরাসরি কি ফসল। পটল হতে পারে, হ্যাঁ, টমেটো হতে পারে, এগুলি ফসল। তুমি যদি ফসল বিক্রি করে আয় করো, ফসল বিক্রি হতে যত টাকা তুমি পাবে তার 60% অনুমোদিত খরচ হিসেবে তুমি দেখাতে পারবে। অনুমোদিত খরচটা কি? সেটি হচ্ছে উৎপাদন খরচ। কারণ ফসল উৎপাদন করতে তোমার কি খরচ হয়েছে, সেই উৎপাদন খরচ বা তুমি ফসল বিক্রি করে যা পাবে তার 60% তুমি কি খরচ হিসাবে দেখাতে পারবে। বুঝে নাই বিষয়টি, তাই তো? তো যদি না বুঝে থাকি আমি একটু দেখাচ্ছি। মনে করো যে তুমি পাট বিক্রি করছো 100 টাকার। কত টাকার পাট? 100 টাকার পাট বিক্রি করেছো। আমি এখানে লিখে দিচ্ছি, আমরা পাট বিক্রি করছি 100 টাকার। তারপর মনে করো বিক্রি করেছো গম 200 টাকা। এরকম আরও ফসল থাকতে পারে, আমি দুইটাই দেখাচ্ছি। 200 টাকা গম আর পাট বিক্রি হচ্ছে 100 টাকা। সব মিলে তুমি কি করলে? ফসল বিক্রি হতে টাকা পেয়েছো 300 টাকা। হ্যাঁ, এটি তোমার প্রাপ্তি। এর থেকে তুমি খরচ বাদ দিবে কতটুকু? আমরা বলেছি 60% উৎপাদন খরচ। হ্যাঁ, আমরা বাকি অংশটা এখনও যাইনি। 300 টাকা 60% যদি দেই কত হবে? 3 6 18, অর্থাৎ 180 টাকা বাদ দিলে আমার যে টাকাটা থাকবে সেটা হলো 120 টাকা। এই 120 টাকা তোমার আয় বলে বিবেচিত হবে। আমি সংখ্যাগুলো কম দেখাচ্ছি যেহেতু এটি আমার মোবাইলের মধ্যে হচ্ছে, আমার স্ক্রিনটা ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাট বিক্রি করে 100 টাকা পাইলাম, গম বিক্রি করে 200 টাকা, টোটাল আমি ফসল বিক্রি থেকে পেয়েছি 300 টাকা। তার থেকে আমি 60% উৎপাদন খরচ দেখিয়েছি 120 টাকা। এখন তোমার প্রশ্নে উৎপাদন খরচ দেওয়া থাকতে পারে। কি কি উৎপাদন খরচ? সেটি হতে পারে বীজ, সেচ, সার, হ্যাঁ, চাষ, এই জন্য যে খরচগুলো সেগুলো উৎপাদন খরচ। তো তুমি যদি কৃষক যদি উৎপাদন খরচের জন্য যথাযথ হিসাব প্রদর্শন করতে না পারে, তাহলে তিনি যত টাকায় খরচ করুন না কেন 60% উৎপাদন খরচ হিসাবে দেখাতে পারবেন। এটি আয়কর অধ্যাদেশে বলা আছে। আমরা একটু সামনে আগাই। ফসল বিক্রয় ছাড়াও কি হতে পারে? ফসল বিক্রয় ছাড়াও আমি সরাসরি চাষ না করে আমার জমিটা কি করতে পারি? আমি কোনো কৃষককে বর্গা দিতে পারি। বর্গা জমি হতে যা আয় করবে তার সবটুকুই আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর রিটার্নে দেখাতে হবে। এখানে কোনো খরচপাতি দেখানো যাবে।
তারপর কিছু কিছু ফসল আছে যেগুলো আংশিক কৃষি এবং আংশিক ব্যবসায় খাতে দেখানো যায়, সেগুলো হলো চা, রাবার, চিনি, ঠিক আছে, পাম অয়েল। এই সমস্ত কৃষিজ দ্রব্যগুলো থেকে আমরা যা পাবো তার 60% দেখাবো কৃষি খাতে, আর 40% দেখাবো হচ্ছে ব্যবসায়ী পেশা খাতে। বিষয়টি একটু খেয়াল করি। ধরো তুমি চা বিক্রি করেছো মোট 100 টাকা, চার 100 টাকা, 100 টাকার 60% কত হবে? এখানে তুমি দেখাবে 60 টাকা। তারপর হচ্ছে কি, তুমি চিনি বিক্রি করেছো ধরো 200 টাকা টোটাল, তো 200 টাকার 60% কত হবে? 120 টাকা। হ্যাঁ, তো সর্বমোট আমরা এই চা এবং চিনি থেকে টোটাল পেয়েছে 180 টাকা। এই 180 টাকা আমরা কি করব? কৃষি খাতে আয় হিসাবে দেখাবো। তো আর যে প্রত্যেকটারে 40% করে আছে সেটা আমরা ব্যবসা ও পেশা খাতে দেখাবো। এইভাবে ফসল বিক্রয় হতে আয়, বর্গা জমি হতে আয়, চা, রাবার, চিনি এগুলির প্রাপ্ত আয় সবগুলো যোগ করলে আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি হচ্ছে কৃষি খাতে মোট আয়, যেটা আমরা ডি দ্বারা চিহ্নিত করছি। এবার আসো আমরা যাব ব্যবসা ও পেশা খাতে আয়। ধারা কত? ধারা 28, 29 and 30। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা আগের স্লাইডে যেটা দেখেছিলাম, একটু আমরা ঘুরে আসি। যে আগের স্লাইডে দেখেছি আমরা চা, রাবার, চিনি প্রাপ্ত অর্থের 60% দেখো কৃষি খাতে। দেখো এখানে এসে কিন্তু বলা আছে চা, চিনি ও রাবার চাষের আয় প্রাপ্ত অর্থ যা ছিল তার 40% আসবে ব্যবসা ও পেশা খাতে। অর্থাৎ আগে তুমি 60% দেখিয়েছো, আর এখানে দেখাবে কত? 40%। এছাড়া অন্য যে কোনো কারবারের কি থাকতে পারে? আয় থাকতে পারে। সেটি কীরকম? তোমার একটি মুদি দোকান থাকতে পারে, তোমার ফার্মেসি থাকতে পারে, ছোটোখাটো কোনো ব্যবসা থাকতে পারে। সেখান থেকে তুমি যে আয় করবে সেটি কী হবে? ব্যবসা পেশা খাতে আয় হিসেবে দেখাবো। তো চা, চিনি, রাবার চাষের আয় এবং অন্যান্য কারবারের আয় একসাথে যোগ করলে যেটি পাবো সেটি হবে ব্যবসা ও পেশা খাতে মোট আয়, যেটিকে আমরা ই চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। তো পরবর্তীতে খেয়াল করো, আমাদের আরেকটি খাত আছে, এটি হলো মূলধনী খাত বা মূলধনী লাভ খাত, যাকে আমরা বলছি ধারা 31 এবং 32-এর মধ্যে এটি বিবৃত করা আছে। কথা হলো যে স্যার মূলধনী লাভটা আসলে কি? মূলধনী লাভ হলো যে তোমার কোনো স্থায়ী সম্পত্তি যদি থাকে, প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য সম্পত্তি যদি থাকে, ওই সম্পত্তির বিক্রয় মূল্য এবং সম্পত্তিটি অর্জন করতে যে মূল্য ছিল, দুইয়ের পার্থক্যকে আমরা বলছি মূলধনী লাভ। বিষয়টি এরকম যে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য একটা কলকব্জা কিনেছিলে, হ্যাঁ, একটা কলকব্জা কিনেছিলে হয়তো 2 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। এইটি এখন তুমি বিক্রি করতে পেরেছো 3 লাখ টাকা। অর্জন মূল্য কত ছিল? 2 লাখ, আর বিক্রি করেছো 3 লাখ, তাহলে 1 লাখ টাকা লাভ হলো না? কথা হচ্ছে যে তুমি কিন্তু এই কলকব্জাটা ব্যবহার করার জন্য ক্রয় করেছিলে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, এর বেনিফিট, হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহার করবে এবং এটি ব্যবহার করে তোমার ব্যবসা কার্যক্রম চালাবে। ফলে যেহেতু এটি অনিয়মিত একটি আয় এবং অনিয়মিত একটি লাভ, এই জন্য এটিকে আমরা বলছি কি? মূলধনী লাভ। তো মূলধনী লাভ এখানে কত? মূলধনী লাভ হলো এখানে 1 লক্ষ টাকা, ঠিক আছে। 3 লাখ ছিল বিক্রয় মূল্য, 2 লাখ ছিল আমার অর্জন মূল্য, মাইনাস করলে আমার কত আসলো? 1 লাখ হলো আমার মূলধনী লাভ। তো এইভাবে আমরা মূলধনী লাভ খাতের মোট আয়টা দেখাবো। আরেকটু আমাদের আরও খাত আছে। এবার হচ্ছে এই যে আমরা এতক্ষণ যে খাতগুলো দেখে আসলাম, খাতগুলো কি দেখছি? আমরা প্রায় 6টা খাত দেখে আসছি। এই 6টা খাতের কোনো খাতে যাদেরকে নাম দেওয়া যাবে না, আমরা বলি না রহিম, করিম, জব্বার, জনৈক। জনৈক নামে কিন্তু কোনো ব্যক্তি নেই। আবার আমরা বলি চা, চিনি, রাবার ইত্যাদি। ইত্যাদি মানে অসংখ্য জিনিস থাকতে পারে, অর্থাৎ যেই বিষয়গুলোকে আমরা নাম দিতে পারবো না সেগুলো হচ্ছে ইত্যাদিতে। অন্যান্য খাতের আয় হলো যে সমস্ত আয়কে আমরা ওই বাকি 6টি উল্লেখিত খাতের কোনোটাতে আমরা দেখাতে পারিনি, সেই আয়গুলোকে আমরা বলছি কি? অন্যান্য খাতের আয়। অন্যান্য খাতের আয়গুলো কি কি আছে আমরা একটু খেয়াল করি। প্রথমেই হচ্ছে লভ্যাংশ হতে আয়।
দেখো আমি ব্র্যাকেটে লিখে রাখছি মোটাঙ্কিত করতে হবে। এই মোটাঙ্কিত বিষয়টা বুঝাবো আলোচনাটা শেষ করে। লভ্যাংশ হতে আয়ের, আমরা জানি কোম্পানি দুই ধরনের হতে পারে, একটি পাবলিক লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থায়ন 2019 অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটা থেকে মোট যত টাকা তুমি লভ্যাংশ পাবে তার সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তোমাকে ট্যাক্স দেওয়া লাগবে না। অর্থাৎ ধরে নিচ্ছি আমরা যে পাবলিক লিমিটেড কোম্পানি কোনো একটি কোম্পানি থেকে আমরা পেয়েছি হলো, স্কয়ার কোম্পানি থেকে পেয়েছি আমরা 2 লাখ টাকা, ঠিক আছে। স্কয়ার কোম্পানি লিমিটেড থেকে পেয়েছি আমরা 2 লাখ টাকা। আরেকটি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আমরা লভ্যাংশ পেয়েছি 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো মোট আমার টাকা কত হলো? মোট টাকা হলো আমার 3 লাখ টাকা। এখানে আমার বলা হলো যেটি যে তুমি, আমি আরেকটু দেখাচ্ছি যে মোট টাকা আমার, খেয়াল করো, স্কয়ার থেকে আমি লভ্যাংশ পেয়েছি, একটু কমায় ধরি আমি 20,000, আর অন্য আরেকটি কোম্পানি থেকে আমি লভ্যাংশ পেয়েছি মোট 50,000। তো সর্বমোট কত হলো আমার? সর্বমোট হলো 70,000। বলা হয়েছে যে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি থেকে মোট যত টাকা পাবে তার 50,000 টাকা পর্যন্ত কি অকর ধার্য। তাই মাইনাস করে অকর ধার্য কত টাকা? এই যে 50,000। তাহলে আমার আয় হিসেবে দেখাতে পারবো আয়কর রিটার্নে এই যে এত টাকা। কত টাকা? 20,000 টাকা, ঠিক আছে। আশা করছি তোমরা বিষয়টা বুঝেছ। এখন কথা হলো স্যার, যে আমার প্রশ্ন যদি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড দুইটা না থাকে, একটা থাকে, সেই ক্ষেত্রে নিয়ম কি? এই নিয়মটাই যে তুমি ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত অকর ধার্য দেখাতে পারবে। তো অন্যান্য ক্ষেত্রে আরেকটি আয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বা ইউনিট ফান্ডের লভ্যাংশ, এটাও মোটাঙ্কিত করতে হবে এবং এখানে সর্বোচ্চ হচ্ছে 25,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস বারবার পেয়েছো যে স্যার মোটাঙ্কিতকরণ, এইটা আমি একটু দেখাই। মোটাঙ্কিতকরণ হলো যে এমন কয়েকটি প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে তুমি যদি কোনো আয় করো, প্রতিষ্ঠানগুলো তোমার কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে। এর মধ্যে এক ধরনের প্রতিষ্ঠান হচ্ছে কোম্পানি, পাবলিক লিমিটেড হোক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক। ওরা তোমাকে যদি লভ্যাংশ দেয় তাহলে ওরা লভ্যাংশ দেওয়ার সময় কি তোমার কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে। সরকারের ট্যাক্সটা তাদের উপর কেটে রাখার দায়িত্ব দেওয়া আছে। যেমন অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে তোমরা সুদ পাও। তোমরা জানো যে সুদ যত টাকা পাও, তোমার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে 10% কেটে রাখে, টিন সার্টিফিকেট না থাকলে 15% কেটে রাখে। তো আমি ধরে নিচ্ছি যে ওই ভদ্রলোকের টিন সার্টিফিকেট আছে, যার আয়কর রিটার্নটা আমরা দাখিল করছি। তাহলে ধরো যে এই লোকের কোনো একটি কোম্পানি তাকে লভ্যাংশ দিয়েছে কত? 90 টাকা, ঠিক আছে। লভ্যাংশ দিয়েছে, আমরা ধরে নিচ্ছি তারে 90 টাকা দিয়েছে। তাহলে সে কত পার্সেন্ট কেটে রাখছে? কোম্পানি কিন্তু তার কাছ থেকে কেটে রাখছে হলো 10%। তাহলে তার দিছে কতটুকু? দিছে হচ্ছে 90%। তাহলে 90% ইকুয়াল টু 90 টাকা। আমাকে বলেছে মোটাঙ্কিত করতে হবে, অর্থাৎ 100% ইকুয়াল টু কত? তো 100 দিয়ে আমরা 100 দিয়ে গুণন করব। তো এখানে 100 দিয়ে যদি আমরা গুণন করি পাবো কত? দেখো 100 টাকা পাবো, 100 টাকা, ঠিক আছে। অর্থাৎ আমার টোটাল আয়ের পরিমাণ কত হলো? টোটাল লভ্যাংশের পরিমাণ হলো 100 টাকা। তো মোটাঙ্কিতকরণকে আমরা যে সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, কোম্পানির লভ্যাংশ যদি হয় আমরা মোটাঙ্কিত করব, যত টাকা লভ্যাংশ পাবে তাকে আমরা 90 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণন করব, অথবা 9 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণন করব। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তাই। তবে এই নিয়মগুলো কখনো কখনো চেঞ্জ হয়। অর্থায়ন 2020-এ কী আছে সেটি আমরা নিজেরা একটু দেখব। যদি চেঞ্জ না হয় তাহলে এটি হচ্ছে নিয়ম।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় ইতিমধ্যে বুঝে গিয়েছি কীভাবে মোটাঙ্কিত করতে হয় এবং মোটাঙ্কিত করে কিভাবে আমাদেরকে আয়গুলো আয়কর বিবরণীতে দেখাতে হয়। তো অন্যান্য খাতে আরও আয় আছে, যেমন আমরা যে কোনো ধরনের সুদ পেতে পারি, ব্যাংকে টাকা জমা রাখলে সুদ পেলে সেটাকে মোটাঙ্কিত করতে হবে, অথবা অন্যান্য যে কোনো আয়। সেগুলি কি, তোমার ধরো যে কাঁঠাল বিক্রি করেছো, যে এখন একটা সিজন আছে, কাঁঠাল বিক্রি করেছো, তুমি আম বিক্রি করেছো, এগুলি কৃষিখাতের আয় হলো। তুমি যদি এটা চাষবাস না করো, এমনিতে বাড়ির পাশে আসে, তুমি এটাকে অন্যান্য খাতে আয় হিসেবে দেখাতে পারো। অথবা একবারে পিওর অন্যান্য খাত যদি আমি দেখাই, যে তোমার একটি কাঁঠাল গাছ মরে গিয়েছে, এই কাঁঠাল গাছটা কেটে কাঠ বিক্রি করেছো, এটিও তোমার কি অন্যান্য খাতের আয় হিসেবে বিবেচিত হবে। এছাড়া আমরা দেখাতে পারি কি, অংশীদারি ফার্মের আয় আছে। অংশীদারি ফার্মের আয়, যেটিকে ধারা 43-3 হিসাবে দেখানো হয়েছে, স্বামী, স্ত্রী বা নাবালক সন্তানের আয়, অর্থাৎ আমার স্ত্রী যদি কোনো আয় করে সেটিও আমার আয়কর রিটার্নে আমি দেখাতে পারবো। আমার নাবালক সন্তান যদি কোনো আয় করে, তার কোনো আয় সে করতে পারে, কিভাবে সেটা, সে হয়তো কোনো একটি লটারি জিততে পারে, ঠিক আছে। তো ওগুলো কি অন্যান্য খাতে আমরা এই ধারা 43-3 অনুযায়ী দেখাতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা এ থেকে বি পর্যন্ত বিভিন্ন অংশে যে আয়গুলো দেখলাম সবগুলো যোগ করলে দেখো, এ ছিল বেতন খাত, বি ছিল সিকিউরিটি সুদ খাত, সি ছিল গৃহ সম্পত্তি খাত, ডি ছিল কৃষি খাত, ই ছিল ব্যবসা ও পেশা খাত, তাই না। তারপর হচ্ছে আমাদের এফ ছিল মূলধনী লাভ খাত, জি ছিল হলো অন্যান্য খাত, এইচ ছিল আমরা দেখেছি অংশীদারি ফার্মের আয়, আই ছিল আমাদের স্ত্রী, নাবালক সন্তান এবং স্বামীর যে আয়টা, এটা সবগুলো যোগ করার পর যেটি পাবো সেটি হচ্ছে সর্বমোট করযোগ্য আয়। যে এই ছিল আমার হলো যে গত টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালে এই পর্যন্ত যা বুঝাইলাম, অর্থাৎ একজন ব্যক্তির আয়কর রিটার্নের একটি অংশের আলোচনা ছিল, যে আয়কর রিটার্নের মোট আয় বিবরণীতে কী কী যাবে। তো মোট আয় নির্ণয় করার পরে আমাদের যে জিনিসটি আসে সেটি হলো যে কর রেয়াতযোগ্য বিনিয়োগ। একজন করদাতা তার আয় থেকে সে কী করে, কিছু আয় বর্ষে সে কিছু খরচ করে। তো খরচগুলোর সবগুলো খরচই কি তার যে অ্যাবসলিউট খরচ হিসেবে দেখানো যাবে হবে এমনটি নয়। সে এমন কিছু খরচ করে যেই খরচগুলো রাষ্ট্রীয় কল্যাণে ব্যবহৃত হয় কিংবা ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, যেমন একজন করদাতা তার আয় বর্ষে কিছু খরচ, ব্যয়, দান ও অনুদান করে থাকে, যা আয়কর অধ্যাদেশ অনুযায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত। এই বিনিয়োগটা আমরা কেন নির্ধারণ করব? বিনিয়োগ নির্ধারণ করব এই জন্য, সরকার কর্তৃক অনুমোদিত বিনিয়োগের 10 লক্ষ টাকা পর্যন্ত 15% কী পাওয়া যায়, বিনিয়োগ ভাতা পাওয়া যায় বা রেয়াত পাওয়া যায়, এবং 10 লক্ষ টাকার উপরে 15 লক্ষ টাকা পর্যন্ত 10% বিনিয়োগ ভাতা পাওয়া যায়, যেটি তোমার চূড়ান্ত করদায় থেকে আমরা বিয়োগ করে দেখাতে পারি। অর্থাৎ বিনিয়োগ করলে আমার করদায়ের পরিমাণ হ্রাস পায়। আমরা একটু কর রেয়াতযোগ্য বিনিয়োগের চার্টটা একটু দেখি, খেয়াল করো। চার্টটা হচ্ছে এরকম, যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান। যে অনেক প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান, যে মালিক যত টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখে, শ্রমিক সমপরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখে। অর্থাৎ অন্যভাবে বলা যায়, শ্রমিকের বেতন থেকে যদি মালিক 200 টাকা প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখে, আর এই প্রভিডেন্ট ফান্ডটা যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল হবে, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড হয়, তাহলে সে কী করবে, মালিক নিজেও 200 টাকা ওই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করবে। এই দুইটাই হলো কর্মীর জন্য বিনিয়োগ, ঠিক আছে। আরেকটি আছে কি, আরেকটি হলো জীবন বীমা প্রিমিয়াম। তো জীবন বীমা প্রিমিয়াম, তুমি মনে করছো যে তুমি একটি বিমা করেছো 5 লক্ষ টাকা, আর এই বিমাটির জন্য আয় বর্ষে তুমি দেখাতে চাচ্ছ 50,000 টাকা প্রিমিয়াম, কিন্তু না, এই 50,000 টাকা তোমার প্রিমিয়াম হতেও পারে, কিংবা তুমি কমও দেখাইতে পারো। তোমার কিস্তিটা হতে পারে 20,000 টাকা। তো নিয়মটা হচ্ছে, দেখো, তুমি প্রিমিয়াম দিচ্ছ 20,000 টাকা কিস্তি বাবদ,
ঠিক আছে, কত দিচ্ছ? 20,000 টাকা দিচ্ছ। তোমার আয়কর অধ্যাদেশে তোমাকে অনুমতি দেওয়া আছে যে তোমার বিমা মূল্য যত ছিল তার 10% তুমি কি কিস্তি হিসাবে বিমা প্রিমিয়াম হিসেবে দেখাতে পারবে। তো আমি ধরে নিচ্ছিলাম 5 লাখ টাকা, 5 লাখ টাকার 10% কত হয়? 5 লাখ টাকা 10% হয় এই যে 50,000 টাকা। নিয়ম হলো তুমি সর্বোচ্চ দেখাতে পারবে কত? 50,000 টাকা। তাহলে কি করবে? সরি, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া লাগবে না, দুঃখিত, এখানে বিয়োগ চিহ্নের প্রয়োজন পড়বে না। আমি আবারও দেখাচ্ছি বিষয়টি। তুমি প্রিমিয়াম দিচ্ছ 20,000 টাকা, আর তোমার অনুমতি আছে 50,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখাতে পারবে। তাহলে তুমি কত দেখাবে? তুমি দেখাবে হচ্ছে 20,000 টাকা, কারণ তোমার তো 50,000 টাকা লাগেনি, তাই না? বিষয়টি কিন্তু উল্টা হতে পারে। কীরকম? যে তুমি কিস্তি দিচ্ছ 50,000, কিন্তু প্রিমিয়াম ছিল 2 লাখ টাকার 10%, সর্বোচ্চ 20,000 টাকা। তাহলে তুমি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবে কত? 20,000 টাকা। অর্থাৎ এখানে কিন্তু তুমি 50,000 টাকা দেওয়া সত্ত্বেও 50,000 টাকা বিনিয়োগ হিসেবে তুমি দেখাতে পারছো না। ঠিক আছে, এইভাবে আরও কি হতে পারে? বিলম্বিত বার্ষিক বৃত্তি থাকতে পারে, সরকারি বা বিধিবদ্ধ তহবিলের দান থাকতে পারে, বার্ধক্য তহবিলের দান থাকতে পারে, ডিপোজিট পেনশন স্কিমে তুমি জমা দিতে পারো, অর্থাৎ ডিপিএস, ডিপোজিট পেনশন। ঠিক, এখানেও তোমার একটা বার দেওয়া আছে যে তুমি সর্বোচ্চ 60,000 টাকা কী করতে পারবে? ডিপিএস খুলতে পারবে। কেউ চিন্তা করতেছ যে 10,000 করে এক বছর আমি 1,20,000 টাকা বিনিয়োগ দেখাবো। নো, এটি আয়কর অধ্যাদেশ 2019 অনুযায়ী দেখানো যাবে না। দাতব্য হাসপাতালে তুমি দান করতে পারো, জাকাত ফান্ডে দান করতে পারো, এরকম গ্রুপ বিমা বা কল্যাণ ফান্ডে তুমি দান করতে পারো। এরপর আছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের যে কোনো প্রতিষ্ঠানে তুমি দান করতে পারো। এটা কিন্তু এমন নয় যে তোমার এলাকায় একটা মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট করে ফেললে ওখানে দান করেছো, এটি হতে হবে না। জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠান হতে হবে। অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বীমা প্রিমিয়াম, শেয়ার ও মিউচুয়াল ফান্ডে যদি তুমি বিনিয়োগ করো সেটিও বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান। অনেক ভূঁইপুর প্রতিষ্ঠান থাকে না, বঙ্গবন্ধুর নামে করে রাখছে, হ্যাঁ, কিন্তু তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো এটি প্রমাণ করার কোনো সুযোগ নেই, অথচ তুমি তার নামে একটি প্রতিষ্ঠান করে তুমি টাকা রোজগার করতেছো। তাদের প্রতিষ্ঠানেও কি তুমি দান করলে সেটি বিনিয়োগ হিসেবে দেখানো যাবে না। প্রতিষ্ঠানটি যদি জাতীয় পর্যায়ের হয় তাহলেই কি তোমার এই টাকাটা বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারো। এইভাবে বিভিন্ন খাতে তুমি বিনিয়োগ করেছো, বিনিয়োগ করে তোমার কি একটা প্রকৃত বিনিয়োগের পরিমাণ আসবে, যত টাকায় আসো, হ্যাঁ, তুমি যা বিনিয়োগ করছো তাই আসছে, হ্যাঁ। তো এই যা বিনিয়োগ করেছো তা আসলেই কিন্তু তুমি কি পার পাবে না। তুমি চাইলেই ইচ্ছামতো তুমি কি বিনিয়োগ করতে পারো না। তোমার এখানে সর্বোচ্চ একটা সীমারেখা দেওয়া আছে। আমরা একটু সীমারেখাটা খেয়াল করি। সর্বোচ্চ সীমারেখা হচ্ছে আয়কর অধ্যাদেশ 1984-এর 44-এর 4 ধারা এবং 82C ধারার আয় ব্যতীত অন্যান্য মোট আয়ের 25%। বুঝি নাই, তাই তো? তাহলে আমাকে 44-এর 4 ধারা এবং 82C ধারাতে কি থাকে সেগুলো জানতে হবে। 44-এর 4 ধারা এবং 82C ধারাতে যে সমস্ত আয়গুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ট্রেজারি বন্ডে বিনিয়োগ, প্রাইজ বন্ডে বিনিয়োগ, এরপর হচ্ছে তোমার কি আমার লটারি থাকতে পারে। এই আয়গুলো তুমি যে করযোগ্য মোট আয় বের করছিলা, এদিকে খেয়াল কর, এই যে এখানে তোমার করযোগ্য মোট আয় ছিল, হ্যাঁ, এই আয়টা থেকে কি 82C ধারার আয়গুলো মাইনাস করবে। মাইনাস করলে যে টাকা থাকবে তার 25%। আমরা কিন্তু ইতিমধ্যে প্রকৃত বিনিয়োগ একটা করেছি, এটি আমি বুঝে বা না বুঝে হিসাব নিকাশ ছাড়া আমি বিনিয়োগ করেছি। কিন্তু আয়কর অধ্যাদেশ বলছে যে ভাই আপনি 25%-এর বেশি কী করতে পারবেন না, বিনিয়োগ করতে পারবেন না। এটি আমি 25% একটু তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তোমার করযোগ্য আয় ছিল 2 লাখ টাকা, ঠিক আছে, আর প্রায় 82C ধারার যে আয়গুলো আছে সেই আয়ের পরিমাণ ছিল তোমার 10,000 টাকা। তাহলে থাকলো কত?
আমার মোট করযোগ্য আয় থাকলো 1,90,000 টাকা। তুমি বিনিয়োগ করতে পারবে এই 1,90,000-এর 25%। আবারও বলছি, বিনিয়োগ করতে পারবো কত? এই 1,90,000-এর 25%। কত আসে? 1,90,000 25% আসে হলো তোমার 47,500 টাকা। ঠিক আছে? তো এইভাবে দেখো, তুমি এই 14 পর্যন্ত অর্থাৎ ট্রেজারি বন্ডে বিনিয়োগ সব প্রকৃতপক্ষে তুমি বিনিয়োগ করেছিলে। আমি ধরে নিচ্ছি এতে প্রকৃত বিনিয়োগ ছিল তোমার 30,000 টাকা। কত? প্রকৃত বিনিয়োগ 30,000 টাকা। তুমি ওখানে 25% বাদ দিলে, 25% করে সেখানে আমার পেয়েছে কত? 47,500 টাকা। এটা হলো আমার বি। সিতে দেখো বলা আছে সর্বোচ্চ তোমার নির্ধারিত একটা অর্থ দেওয়া আছে, এটি হচ্ছে 1,50,00,000 টাকা, অর্থাৎ 1.5 কোটি। এই যে 1.5 কোটি টাকা। তাহলে তুমি প্রকৃতপক্ষে তুমি বিনিয়োগ করেছো কত টাকা? 30,000 টাকা। আর তুমি আইন অনুযায়ী করতে পারো 47,500, আর সর্বোচ্চ তুমি করতে পারবে 1.5 কোটি টাকা। এখনও কিন্তু আমরা আসলে কত টাকা যে অনুমোদিত বিনিয়োগ সেটি আমরা পাইনি। এই এ, বি এবং সি এই তিনটার মধ্য থেকে যেটি সবচেয়ে কম, অর্থাৎ এই যে 30,000 টাকা আছে, এই টাকাটা আমার কি হবে? অনুমোদিত বিনিয়োগ বলে বিবেচিত হবে। দ্যাট মিনস আমরা যখন কর দায় নির্ণয় করব, তখন এই 30,000 টাকার 15% কর রেয়াত আমরা পাবো। ঠিক আছে? এরপর যদি তোমাদের কাছে কোনো দুর্বোধ্য বিষয় থেকে থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে ইনবক্স করবে, আমি ওই জায়গায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই হয়ে গেল আমাদের কর রেয়াতযোগ্য বিনিয়োগের পরিমাণ নির্ণয় করা। আমরা এবার যাব হচ্ছে আসল জায়গায়, কর দায় নির্ধারণ বিবরণীতে। এটা আমার স্লাইডটি আগের তৈরি করা 2019 অর্থ বছর অনুযায়ী। এবার আমরা কি করব? কর দায় নির্ণয় করব। কর দায় নির্ণয়ে দেখো যে কয়টা ঘর থাকবে, আমাদের একটি ঘর থাকবে হচ্ছে আয়ের পরিমাণের জন্য একটা ঘর আমাদের অবশ্যই দেখাতে হবে, আয়ের পরিমাণ। আর একটা ঘর থাকবে কর হার, এবং থাকবে কি? কর দায়। আমি এই জায়গায় একটু বলে রাখি, অর্থ আইন 2020 অর্থাৎ সদ্য যে বাজেট হলো, সেই বাজেট অনুযায়ী যেখানে কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা কি? আমরা দেখতে পাচ্ছি যে মোট আয়ের প্রথম 2.5 লাখ দেওয়া আছে, তারপর দেওয়া আছে 3 লাখ, দেওয়া আছে 4 লাখ, দেওয়া আছে 4,25,000। এটা পুরোটা চেঞ্জ হয়েছে। এই যে প্রথম 2.5 লাখ দেখতেছো, এটি হচ্ছে পুরুষের আয়। একজন করদাতা যদি পুরুষ করদাতা হন, তাহলে 2019 অর্থায়ন 2019 পর্যন্ত ছিল 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু এইবার যেটি করেছে, এইবার হলো 3 লক্ষ টাকার উপর। আমরা এটাই বুঝি যে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত এই জায়গায় লিখবো হচ্ছে আমরা 3, পুরুষের ক্ষেত্রে 3 লাখ। আর যদি আমাদের নারী করদাতা হন কিংবা সিনিয়র সিটিজেন, অর্থাৎ যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য 3.5 লাখ টাকা। এইটি হচ্ছে প্রতিবন্ধী করদাতা। প্রতিবন্ধীদের জন্য এখন এইবার যেটি করা হচ্ছে সেটি হচ্ছে 4.25 অর্থাৎ 4,25,000 টাকা। এবং সর্বশেষ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করা হয়েছে 4.75 অর্থাৎ 4,75,000 টাকা। এটা কি? যে কোনো ব্যক্তির যদি পুরুষ সাধারণ করদাতার 3 লাখ টাকা আয় হয়, তাহলে তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না।